This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে আমি রাজা চট্টোপাধ্যায়। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় খবর, ব্রেকিং নিউজ। অপর্ণা সেন মনে করছেন তিলোত্তমা কাণ্ডের পেছনে বড় চক্র জড়িত, একা সঞ্জয় নয়। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আমার মনে হয় তিলোত্তমা ধর্ষণ খুনে বড় চক্র জড়িত। টিভি9 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেছেন অপর্ণা সেন। শুনুন তিনি কি বলেছেন। আমি সত্যি সত্যি বলছি, আমার নিজের মনে হয় না যে ওই একা সঞ্জয় রায় দোষী। আমার ধারণা তার পেছনে একটা বড় নেক্সাস আছে। কিন্তু সেই নেক্সাসটা বার করবে কি করে, আদৌ বার করা যাবে কিনা, তার উপরে আমার আস্থা আছে কিনা, সেটা অন্য কথা। এখন আমরা কি করতে পারি? সুপ্রিম কোর্টও যে আমার মনে হয় যেটা ন্যায়সঙ্গত রায় সেটা দেবেই, তারও কোনো মানে নেই। আর আমার সত্যি মনে হয় না যে মৃত্যুদণ্ডটা যে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি হোক, মৃত্যু এতগুলো তো ফাঁসি হয়েছে, কোনোদিন কিছু বদলেছে? ধর্ষণের ঘটনা তো হয়েই চলেছে ফাঁসি সত্ত্বেও। এটা কিন্তু ইট ইজ নট দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। দোষী একজন নাকি এর পেছনে আরো বড় চক্র? সমাজের একটা বড় অংশ বলেছে দোষী একজন নয়। শেষ পর্যন্ত আদালত অবশ্য একজনকেই দোষী সাব্যস্ত করেছে। এরপর মামলা গেছে ঊর্ধ্বতর কোর্টে, অর্থাৎ কলকাতা হাইকোর্টে। অপর্ণা সেন এই শহরের, এই রাজ্যের এবং এই দেশের অত্যন্ত পরিচিত মুখ। তিনি বলছেন এর পেছনে বড় চক্র থাকলেও থাকতে পারে। তিলোত্তমার বাবা আমাদের সঙ্গে রয়েছেন। আপনি নিশ্চয়ই শুনেছেন অপর্ণা সেন কি বলেছেন। আপনি একটু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকুন প্লিজ। অপর্ণা সেন ঠিক কি বলেছেন শুনুন, তারপর প্রতিক্রিয়া দেবেন। আমি সত্যি সত্যি বলছি, আমার নিজের মনে হয় না যে ওই একা সঞ্জয় রায় দোষী। আমার ধারণা তার পেছনে একটা বড় নেক্সাস আছে। কিন্তু সেই নেক্সাসটা বার করবে কি করে, আদৌ বার করা যাবে কিনা, তার উপরে আমার আস্থা আছে কিনা, সেটা অন্য কথা। এখন আমরা কি করতে পারি? সুপ্রিম কোর্টও যে আমার মনে হয় যেটা ন্যায়সঙ্গত রায় সেটা দেবেই, তারও কোনো মানে নেই। আর আমার সত্যি মনে হয় না যে মৃত্যুদণ্ডটা যে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি হোক, মৃত্যু এতগুলো তো ফাঁসি হয়েছে, কোনোদিন কিছু বদলেছে? ধর্ষণের ঘটনা তো হয়েই চলেছে ফাঁসি সত্ত্বেও। এটা কিন্তু ইট ইজ নট দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এই ধরনের মন্তব্য নিশ্চয়ই আপনাদের দাবিকে আরো জোরালো করছে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। কারণ আমাদেরও এটাই বক্তব্য যে এর পেছনে অনেক বড় মাথা আছে, এবং সেটা যে আমাদের মুখ্যমন্ত্রী, আমরা বলতে কোনো অসুবিধা নেই, কারণ উনি পুলিশ মন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী। শিয়ালদা কোর্টের যে রায়ের কপি আমাদের হাতে এখন এসেছে, যেটুকু যতটা পড়ে বুঝতে পেরেছি, তার জন্য উনি মার্ক করে দিয়েছেন যে এর পেছনে অনেক বড় চক্র আছে, এবং পুলিশের যে ব্যর্থতা এবং আমাদের হসপিটাল কর্তৃপক্ষের যে ব্যর্থতা সেটা পুরো তুলে ধরেছে, এবং তারা যে জড়িত সঙ্গে। এমনকি একজন টালা থানার এসআই সাক্ষী দিতে গিয়ে জজের সামনে বলছেন যে আমি ডায়েরির পেজের একটা যে ডায়েরি লিখতে হয়, যে লেখেন, যে এন্ট্রি করা হয়, সেখানে কিছুটা জায়গা খালি রেখেছিলাম এবং পরবর্তীকালে ডায়েরিগুলো আমি লিখি। জজের সামনে দাঁড়িয়ে জজ এই মন্তব্য রায়ের দানের কপির মধ্যে করেছেন। তাহলে এবার বুঝুন কি ধরনের প্রশাসন আমাদের রাজ্যে চলছে। পরবর্তী পদক্ষেপ কি স্থির করেছেন আপনারা? আমরা তো আন্দোলন এবং আদালত, সিবিআই কোনো কাজ করছে না, রাজ্য পুলিশ কোনো কাজ করেনি। রাজ্য পুলিশের যে ভূমিকা এবং পুলিশের সিবিআই এর ভূমিকা একই লাইনে ক্যাটাগরিতে আমি দাঁড় করাতে বাধ্য হচ্ছি। রাজ্য পুলিশের সিপি এসিপির উপস্থিতিতে সমস্ত কাজ হয়েছে, এবং সিপি আজ পর্যন্ত যত অনেকেই দুর্ঘটনা ঘটে, এই আরজি করেও অনেক দুর্ঘটনা ঘটেছে। কোন ব্যাপারে সিপি এসিপি হোমিসাইড ইন্সপেক্টর সবে এসে উপস্থিত হয় আজ আমার মধ্যে জানা নেই। কিন্তু আমার মেয়ের জন্য এতটা কেন তাদের তৎপরতা ছিল, এবং আমাদের লোকাল যে এমএলএ নির্মল ঘোষ, লোকাল কাউন্সিলর সোমনাথ দে এবং আমার প্রতিবেশী সঞ্জীব মুখার্জি, তাদের এত কেন তৎপরতা ছিল? আজকে তো আমার মনে হচ্ছে অপূর্ব বিশ্বাস যে কথাটা বলেছিল
যে রক্তগঙ্গা বইয়ে দেবো আমাকে যদি তখন পোস্টমর্টম না করি, হয়তো তার উপরে চাপ সৃষ্টি করা হয়েছিল। আমার তো সেটা এখন পুরো মনে হচ্ছে রায়ের কপি দেখে। অনেক ধন্যবাদ আমাদের প্রতিক্রিয়া জানানোর জন্য। এতক্ষণ কথা বলছিলাম তিলোত্তমার বাবার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ, আজকে অপর্ণা সেন এই বিতর্ক, নতুন করে এই বিতর্কে আর একটা অ্যাসপেক্ট যোগ করলেন, যদিও তিনি যা বলছেন সেটা বৃহত্তর সমাজের একটা বড় অংশই তা মনে করে। তিনি বলছেন এর পেছনে একটা বিরাট দুষ্টচক্র থাকলেও থাকতে পারে। বাংলার সমাজ তো তাই বিশ্বাস করছে যে চক্রান্ত গভীরে এবং বৃহত্তর ষড়যন্ত্রের তদন্তও ইডি এবং সিবিআই করছে। প্রাথমিকভাবে যে ধরা পড়েছিল তার সঙ্গে তার ডিএনএ ম্যাচিং হয়েছে, তার সঙ্গে তার ফুটেজে, ক্যামেরার ফুটেজে তাকে ওই নির্দিষ্ট সময়ে বেরিয়ে আসতে এবং ঢুকতে দেখা গেছে, এবং বাকি পারিপার্শ্বিক তথ্য প্রমাণ বলছে যে সে তো ছিলই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রসিকিউশন উইটনেস হিসেবে যে 51 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে বিচারক অনির্বাণ দাসের এজলাসে, তার মধ্যে 11 জন চিকিৎসক ছিলেন, একজন ফরেন্সিক মেডিসিনের হেড ছিলেন এইমস দিল্লি, বাকি 10 জন যাদের মধ্যে অধিকাংশই সহকর্মী। কিন্তু এই যে এত বড় আন্দোলন হলো, রাত জাগা হলো, এবং অনেকেই অনেক তত্ত্ব এবং তথ্য দিয়েছিলেন, এবং প্রত্যেকেরই দাবি ছিল যে এমনটাই ঠিক হয়েছে। তদন্তকারী সংস্থা খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে জানিয়েছিল যে কে কে এ সম্পর্কে যা যা জানেন আমাদের কাছে আসুন, তথ্য প্রমাণ হাজির করুন। আমরা কিন্তু কোনো এই আন্দোলনকারী চিকিৎসক বা সুশীল সমাজের প্রতিনিধিদের এই যে দাবি করা যে এটাই সত্য, এটাই হয়েছে, এটি আদালতের সামনে বা তদন্তকারী সংস্থার সামনে গিয়ে বলতে দেখলাম না। আমার মনে হয় এরা যে এত কিছু জানে, এই জানাটা যদি তারা তদন্তকারী সংস্থার কাছে বা আদালতে অনির্বাণ বিচারকের কাছে গিয়ে যদি বলতেন, তাহলে আমার মনে হয় ফাঁসির সাজাটাও হতো, আর এই বৃহত্তর ষড়যন্ত্রটাও হচ্ছে এখনই প্রকাশ পেয়ে যেত। তো কেন মাত্র 10 জন চিকিৎসক সাক্ষ্য গ্রহণ করলেন যাদেরকে প্রসিকিউশন ডেকেছিল? এত যারা রাত জাগলো, প্রতিদিন প্রেস কনফারেন্স করে বললো কি হয়েছে, কি হতে পারে, তারা কেন প্রসিকিউশন উইটনেস হলো না? এই প্রশ্নটাও কিন্তু আমাদের রয়েছে। তদন্ত নিয়ে এবং বিচার প্রক্রিয়া নিয়ে অবশ্যই কিছুটা সংশয় প্রকাশ করলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রতিক্রিয়া দেওয়ার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট চিকিৎসক। উৎপলবাবু, আজকে অপর্ণা সেন নতুন করে এই বিতর্ক উস্কে দিলেন এবং তিনি বলেছেন, উনি কি বলেছেন এক্স্যাক্টলি যদি আরেকবার আপনাকে শোনাতে পারি, পিসিআরকে অনুরোধ করব যদি একবার শোনানো যায় অপর্ণা সেন কি বলেছেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর উৎপল ব্যানার্জি। আমি সত্যি সত্যি বলছি, আমার নিজের মনে হয় না যে ওই একা সঞ্জয় রায় দোষী। আমার ধারণা তার পেছনে একটা বড় নেক্সাস আছে। কিন্তু সেই নেক্সাসটা বার করবে কি করে, আদৌ বার করা যাবে কিনা, তার উপরে আমার আস্থা আছে কিনা সেটা অন্য কথা। এখন আমরা কি করতে পারি? সুপ্রিম কোর্টও যে আমার মনে হয় যেটা ন্যায়সঙ্গত রায় সেটা দেবেই, তারও কোনো মানে নেই। আর আমার সত্যি মনে হয় না যে মৃত্যুদণ্ডটা যে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি হোক, এতগুলো তো ফাঁসি হয়েছে, কোনোদিন কিছু বদলেছে? ধর্ষণের ঘটনা তো হয়েই চলেছে ফাঁসি সত্ত্বেও। এটা কিন্তু ইট ইজ নট দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। ডক্টর ব্যানার্জি, আপনার প্রতিক্রিয়া। না, দেখুন, আমরা তো প্রথম দিন থেকেই একটা কথা বলছি যে আমরা কেন, পৃথিবীর কেউ মনে করে না সঞ্জয় রায় একা হচ্ছে দোষী। এর সঙ্গে একটা বৃহত্তর চক্র, যে চক্রটা দুর্নীতির উপরে দাঁড়িয়ে আছে এবং তারপরে প্রত্যক্ষ অপ্রত্যক্ষ ভাবে অনেকে অপরাধের সঙ্গে যুক্ত আছে, তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত আছে। আমরা বারবার দেখেছি কলকাতা পুলিশ তদন্তকে ভুট পথে চালানোর চেষ্টা করেছে, ডাক্তারকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলেছেন কলকাতা পুলিশ প্রেস মিট করে। তাহলে এই যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ পুলিশের বিরুদ্ধে আসছে, প্রশাসনের বিরুদ্ধে আসছে, তাদের বিরুদ্ধে মিথ্যাচারণের অভিযোগ আসছে, এইগুলি তারা কেন করলেন? যদি তারা কাউকে আড়াল করতে না চান, এবং আজকে যদি আপনি মহামান্য শিয়ালদা কোর্টের যে রায়, তা সেটা যদি আপনি লক্ষ্য করেন, সেখানে ছত্রে পুলিশের ভূমিকা নিয়ে, প্রশাসনের ভূমিকা নিয়ে, এমনকি সিবিআই এর তদন্তকারী যে ভূমিকা, সেটাকে নিয়েও অনেকগুলি প্রশ্ন তোলা হয়েছে বহু রকম ভাবে, যে সেখানে ডিফেন্স কি কাজ করেছে, বা হচ্ছে যে তারা তদন্ত ঠিক করে করেছেন কি করেননি,
অনেক ক্ষেত্রে মন্তব্য করেছেন তদন্ত ঠিক করে হয়নি। এখন এই সবটা কেন? এই সবটাই তো নিশ্চয়ই একা সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য সারা প্রশাসন ঝাঁপিয়ে পড়েছিল, এটা সাধারণ বুদ্ধিতে আসে না। স্বাভাবিকভাবেই আমাদের যেটা প্রথম দিন থেকে বলছি অনেকে জড়িত, যেটা হচ্ছে যে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট সেটাকে মান্যতা দিয়েছে এবং অপরাধের যেটা স্থল সেটা নিয়েও এখনো বিতর্কে শেষ হয়নি। বেশ বেশ ডক্টর ব্যানার্জি আপাতত আপনাকে অনেক ধন্যবাদ প্রতিক্রিয়া দেওয়ার জন্য। অর্থাৎ ডক্টর ব্যানার্জিরা প্রথম থেকে যে লাইনে ছিলেন এবং তাদের যে অবস্থান সেই অবস্থানেই এখনো অনড়, তিলোত্তমার পরিবারও সেই অবস্থানেই অনড়। সেই অবস্থানটাকেই আরো মজবুত করলেন অপর্ণা সেন। অপর্ণা সেন আজ যা বললেন, কয়েকদিন আগে যেদিন সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছিল শিয়ালদা কোর্ট, সেই দিন স্টুডিওতে সবার আগে TV9 বাংলায় স্টুডিওতে এসে তিলোত্তমার বাবা এক্স্যাক্টলি কি বলেছিলেন দেখুন, দুটো সুর প্রায় একই রকম। শিয়ালদা কোর্টের যিনি বিচারক, তিনি যে আলোকপাত করেছেন এই বিচার ব্যবস্থার উপরে আমাদের যে বিশ্বাস সেটাকে উনি রেখেছেন এবং যাতে দ্বিতীয় সিঁড়িতে আমরা উঠতে পারি বিচার ব্যবস্থার, সেই ব্যবস্থা উনি আশা করি সোমবার দিন সেই জাজমেন্টের মধ্যে রাখবেন। প্রকৃত অপরাধীরা এখনও সামনে আসেনি। ডিএনএ টেস্ট যেটুকু দেখবেন আপনার ভাইরাল হয়েছে এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পেরেছি, সিবিআই আমাদের কোনোদিন বলেনি। ডিএনএ টেস্টে ডিএনএর যে রিপোর্ট তাতে দেখা যাচ্ছে অন্যের উপস্থিতি পরিষ্কার বোঝা যাচ্ছে। যারা প্যাথোলজির ছাত্র এবং ডিএনএ বিশেষজ্ঞ আমাদের সঙ্গে কথা বলেছেন, সেখানে অন্যের উপস্থিতি একদম পরিষ্কার আছে। আমাদের তো প্রথম দিন থেকেই ধারণা যে একা সঞ্জয়ের পক্ষে ঘটনা সম্ভব নয়, অনেক লোক আছে জড়িত এবং চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের লোক এই আমার মেয়ের এই খুন ধর্ষণের সঙ্গে জড়িত আছে। আসছি পরের খবরে। তিলোত্তমা ধর্ষণ খুনের দোষী সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে সিবিআই। বিচারপতি দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ, সোমবার এই আবেদনের ওপর শুনানি। রাজ্য সরকারের সঙ্গে সিবিআই একমত। কেন? কারণ রাজ্য সরকার যে অপদার্থতার তদন্ত করিয়েছে, সিবিআই সেই তদন্তেই ভরসা করেছে। অপরাধ যেমন রাজ্য পুলিশের, তেমন অপরাধ তার চাইতে বেশি সিবিআই এর। সিবিআই দিল্লিওয়ালাদের কথায় মমতা ব্যানার্জিকে খুশি রাখতে চেয়েছে। এখন বুঝে গেছে যেটা খুব বিপজ্জনক কাজ হয়েছে, কারণ তদন্তটাই একেবারে ছেলে মানুষই করা হয়েছে। ছ্যাবলামো শব্দটা বললে কি অন্যায় বলা হবে? ছ্যাবলামো করা হয়েছে। তথ্য প্রমাণ লোপাট যা করার তো পুলিশ, কলকাতার পুলিশ করেই দিয়েছে। সেই তথ্য প্রমাণ লোপাট করার কাহিনীটাকে সিবিআই মেনে নিল, এইটাই দুর্ভাগ্যের। তথ্য প্রমাণ লোপাট করেছে সেটা আমরা জানি, কিন্তু সেই লোপাটটাকে সিবিআই স্বীকৃতি দিচ্ছে কেন? সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করার কথা সুপ্রিম কোর্টও বলে এসেছিল সিবিআই, কই এখনো তো দেয়নি। এগুলো সব মানুষের চাপে, জনতার চাপে হচ্ছে। জনতার চাপে সিবিআই বাপ করছে। ফের জঙ্গলমহলে অর্থাৎ রাজ্যের পশ্চিমাঞ্চলে বাঘের আতঙ্ক, লোকালয়ে চলে আসছে বাঘ। এটা নিয়ে ধারাবাহিকভাবে আমরা কভারেজ করছি এবং এই প্রবণতাও বাঘের মধ্যেও বেড়েছে। কেন আমরা কথা বলবো আমাদের দুই প্রতিনিধি। এই মুহূর্তে দুটো খবর আপনাদের একসঙ্গে দেখাবো, একই সঙ্গে বাঁকুড়া, একই সঙ্গে ঝাড়গ্রাম, দুই জায়গাতেই বাঘের আতঙ্ক। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। প্রথমে আমরা কথা বলবো বাঁকুড়ার প্রতিনিধির সঙ্গে। হীরক আমাদের সঙ্গে রয়েছেন। হীরক, এত ঘন ঘন হচ্ছে, ওই ট্র্যাপ ক্যামেরা পেতে বা বিচ্ছিন্ন কিছু প্রোটেকশন নিয়ে এটা কি আটকানো সম্ভব, নাকি একটা কোনো হোলিস্টিক মেজার নেওয়া দরকার বন বিভাগে? দেখো রাজাদা, প্রথমত তোমাকে অবস্থানটা বুঝতে হবে। বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার যে জায়গায় বারংবার এই বাঘ এসে পড়ছে, সেই জায়গার অবস্থানটা হচ্ছে যে শুধুমাত্র এ রাজ্য নয়, পাশাপাশি ওড়িশা রাজ্যের বর্ডার রয়েছে, পাশাপাশি ঝাড়খণ্ড রাজ্যের বর্ডার রয়েছে এবং সবগুলোই কিন্তু জঙ্গল পথে কানেক্টেড এবং সেই জঙ্গল পথেই কিন্তু বাঘ বারংবার ঢুকে পড়ছে। এর আগে জিনাত এসছে, জিনাতের পরে একটি বাঘ সেটি ঝাড়খণ্ডের দিক থেকে বেলপাহাড়ি জঙ্গলে চলে এসেছিল এবং আজকে সকালবেলায় বাঁকুড়ার বারিকুল থানার
থানার বাগডুবি এলাকায় সেখানে আবার পায়ের ছাপ মিলেছে, যে পায়ের ছাপ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাঘেরই, অর্থাৎ বাঘ এসেছে তেমনটাই কিন্তু ধরে নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বনকর্মীরা ইতিমধ্যেই পায়ের ছাপ সংগ্রহ করেছেন, তারা পরীক্ষা করে দেখছেন সেটা বাঘের কিনা। তবে প্রাথমিকভাবে বন দপ্তরের যে নিচুতলার কর্মীরা যারা এই পায়ের ছাপ সংগ্রহ করেছেন, তারা পায়ের ছাপের নমুনা সংগ্রহ করেছেন, তারা কিন্তু বলছেন যে বাঘ হওয়ার সম্ভাবনাটাই প্রবল। কিন্তু কেন বারংবার এখানে বাঘ চলে আসছে, যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বন দপ্তরের আধিকারিক থেকে ব্যাঘ্র বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা যেটা বলছেন, যেহেতু একবার জিনাত এখানে পালিয়ে এসেছিল এবং এই জিনাত যে রাস্তায় গিয়েছিল সেই রাস্তায় জিনাতে চিহ্ন ছেড়ে যায়, মানে অন্যান্য বন্য জন্তু যেমন প্রস্রাবের মাধ্যমে তার ফেরোমেন বলে যে হরমোন রয়েছে সেই হরমোন ছড়িয়ে যায় এবং সেই হরমোনের গন্ধ বেশ কিছুদিন পর্যন্ত থেকে যায় এবং সেই হরমোনের গন্ধে একই ধরনের প্রাণী অর্থাৎ অন্য বাঘদের সে কিন্তু আকর্ষণ করতে থাকে। এবং ব্যাঘ্র বিশেষজ্ঞ থেকে শুরু করে বন দপ্তর যেটা মনে করছে যে জিনাতের সেই ফেরোমেন হরমোনের গন্ধ এখনও পর্যন্ত কিন্তু জঙ্গল মহলের এই জায়গায় রয়েছে এবং তার আকর্ষণে বিভিন্ন জায়গা থেকে বাঘ কিন্তু চলে আসা সেটা কিন্তু একেবারে অস্বাভাবিক নয়। কিন্তু এখনও পর্যন্ত বন দপ্তর নিশ্চিতভাবে বলতে পারছে না যে এবারে যে পায়ের ছাপ মিলেছে সেই পায়ের ছাপ বাঘের কিনা, তবে বাঘের হওয়াটা অস্বাভাবিক নয়। অনেক ধন্যবাদ হীরক, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। ফের জঙ্গলমহলে বাঘের আতঙ্ক, বেলপাহাড়ির বাগডোবা গ্রামে মিলল বাঘের পায়ের ছাপ। ঝাড়গ্রামের কাঁকড়াঝোড় এলাকায় ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে বাঘের ছবি। জঙ্গলমহলে বাঘের গতিবিধি জানতে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা। তবে সেখানকার যারা বনবাসী এবং বন ঘেঁষে যাদের বাস তারা কিন্তু আতঙ্কে আছেন এবং ধারাবাহিকভাবে এই আতঙ্ক চলেই চলেছে। আমরা কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি গয়া দণ্ডপাটের সঙ্গে। গয়া, তোমার ওখানে কি ধরনের তোড়জোড় চলছে? হ্যাঁ, আজকে সকালে যেটা রাজাদা দেখা গেছে যে বেলপাহাড়ির যে কাঁকড়াঝোড় রয়েছে, আমলাশোল, কাঁকড়াঝোড়, ময়ূরঝোনা, এই সমস্ত এলাকায় বেশ কিছু জায়গায় বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে এবং আমরা যেটা বন দপ্তর সূত্রে কনফার্ম করতে পেরেছি যে বাঘের যে অজানা জন্তুর ছাপ যেটাকে বলা হয়েছিল সেই যে ছাপটা পাওয়া গেছে সেটা বাঘের। এবং তার সঙ্গে সঙ্গে ওই যে 30টা ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছিল কাঁকড়াঝোড়, আমলাশোল, ময়ূরঝোনা এই সমস্ত এলাকায়, সেই ক্যামেরাতেও বাঘের ছবি তারা দেখতে পেয়েছেন এবং যে পায়ের ছাপটা পাওয়া গেছে সেটা বাঘের। ওই সমস্ত বাঘের পায়ের ছাপ পাওয়ার পরেই তারপরে বন দপ্তরের কর্মীরা তারা কাঁকড়াঝোড়, ময়ূরঝোনা, আমঝোনা যে ঝাড়খণ্ড এবং বাংলা যে বর্ডার রয়েছে তার সঙ্গে যে পুরুলিয়া বর্ডার রয়েছে সেই সমস্ত এলাকায় বন দপ্তরের কর্মীরা তারা কিন্তু মূলত প্রচার চালাচ্ছেন যাতে জঙ্গলে যে এলাকাবাসী রয়েছে জঙ্গলে যাতে না যান। কাঠকুড়োতে অনেক সময় বা গবাদি পশু নিয়ে তারা জঙ্গলে যান, জঙ্গলে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ধন্যবাদ গয়া। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি গয়া দণ্ডপাটের সঙ্গে। ওই এলাকার মানুষের একটা বড় জীবিকা হচ্ছে শুকনো যে পাতা এবং কাঠ কুড়োনো, ফলে তাদের নিয়েই এই মুহূর্তে সব থেকে বেশি আতঙ্ক, কারণ তাদের জীবিকার স্বার্থে বনে যেতেই হয়। এই মুহূর্তের বড় খবর, স্যালাইন কাণ্ডে সাসপেন্ডেড চিকিৎসকদের সিআইডির ডাকাডাকি শুরু হয়ে গেল। আজ ভবানী ভবনে 2 সাসপেন্ডেড চিকিৎসককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি, আমাদের সহকর্মী সুপ্রিয় গুহর সঙ্গে। সুপ্রিয়, তাহলে প্রশাসনিক পদক্ষেপ তো আগেই হয়েছিল 12 জনকে সাসপেন্ড করে, এবার তাহলে আইনি পদক্ষেপও শুরু হলো? একদমই রাজা, দেখো ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে দিলীপ পাল এবং হিমাদ্রি নায়ক নামের 2 জন সিনিয়র চিকিৎসক যাদের নাম এফআইআর ছিল এবং যে 12 জনকে সাসপেন্ড করা হয়েছে তাদের মধ্যেও কিন্তু এই 2 জন চিকিৎসক রয়েছে। এই 2 জন চিকিৎসককে আজকে ভবানী ভবনে সিআইডির যে দপ্তর রয়েছে সেখানে তলব করা হয় এবং তারা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এবং এই জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে মূলত কোনো গাফিলতি চিকিৎসার ক্ষেত্রে ছিল কিনা বা যে অস্ত্রোপচার করা হয়েছে সেক্ষেত্রে কোনো রকম গাফিলতি ছিল কিনা, এবং সূত্র মারফত আরো যেটা জানা যাচ্ছে এই যে 2 জন চিকিৎসক অর্থাৎ দিলীপ পাল এবং হিমাদ্রি নায়ক, এদেরই কিন্তু 2 জনের মূলত দায়িত্ব ছিল ওই দিন অস্ত্রোপচার করার এবং সেই কাজ তারা না করে তারা অন্যত্র ছিলেন এবং সেই জায়গায় তাদের পরিবর্তে 2 জুনিয়র চিকিৎসক তারাই কিন্তু মূলত অস্ত্রোপচার করেছেন। এই ধরনের পরিস্থিতি কেন তৈরি হয়েছিল সেগুলো কিন্তু এদেরকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে তদন্ত করতে যাচ্ছে। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছিল, জুনিয়র 6 জন, সিনিয়র 6 জন। সেই 12 জনের মধ্যে 2 জনকে সিআইডি ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে দিল। সম্ভবত পরে অন্য চিকিৎসকদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে এমন সম্ভাবনা থাকছে।